আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা লাস্ট দিন ট্রানজাকশন শেষ করেছিলাম, রাইট? প্রিসিডেন্স গ্রাফের প্র্যাকটিস করেছিলাম না লাস্ট ক্লাসে? কারো মনে পড়ে না? জি ম্যাম। সিটি 3 আপনাদের হয়ে গেছিল না লাস্ট উইকে? জি ম্যাম। সিটি 4 কিন্তু কালকে, জানেন হোপফুলি। ইয়েস ম্যাম। সিটি 3 এর সলিউশনটা দিয়ে দিই আমি। আচ্ছা, আগে আমরা একটু কোয়েশ্চেনটা দেখি। সিটি 3 এর Question number 1 ছিল what kinds of indexing are present in the following figure? Is it overall a good method for indexing? এটা আসলে কি ইন্ডেক্সিং দিয়েছেন আপনারা? কি টাইপের ইন্ডেক্সিং? এনিওয়ান? এটা সিটি দিয়েছেন না আপনারা? জি ম্যাম। হ্যাঁ। সো এটা কি টাইপের ইন্ডেক্সিং দিয়েছেন? আমার এখনো খাতা দেখা হয়নি, সো আমি আসলে জানি না আপনারা কি ইন্ডেক্সিং দিয়েছেন। এটার আনসারটা কি কেউ বলতে পারবেন? এনিওয়ান ক্যান ইউ গেস যেটা আসলে কি টাইপের ইন্ডেক্সিং প্রেজেন্ট হিয়ার? আর এটা কি গুড মেথড নাকি না, কেউ বলতে চান? ম্যাম সেকেন্ডারি। সেকেন্ডারি অ্যান্ড সেকেন্ডারিটা ঠিক আছে, গুড। আরেকটা জিনিস মিসিং, সেটা কি? সেকেন্ডারি প্লাস স্পার্স, তাই না? ডেন্স হলে হচ্ছে সবার সাথে কোনো না কোনো ইয়ে থাকতো, কানেকশন থাকতো, বাট নাই। সো দিস ইজ স্পার্স প্লাস সেকেন্ডারি, বাট দিস ইজ নট পসিবল। মানে এটা করলে আসলে সমস্যা আছে। সো দিস ইজ নট ওভারঅল আ গুড মেথড ফর ইন্ডেক্সিং। ওয়াই? বিকজ আসলে ফাইলের ফাইলের অর্ডারটা sorted না, বেস মানে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডেক্স ফাইল আর ডেটা ফাইল, এই দুজনের সোর্টটা কিন্তু ডিফারেন্ট। এই অর্ডারে কিন্তু এটা sorted না। সো এমন অবস্থা যদি স্পার্স থাকে তাহলে তো আসলে আমি কিছু ডাটা লুজ করব, কারণ 93 এর পরেই যে 95 হবে এমন কোনো গ্যারেন্টি নাই। সো 95টা যে এখন কোথায় হবে আমার কোনো বের করার ওয়ে নাই। সো এটার সলিউশন হচ্ছে যে the kinds of indexing that are present here are secondary and sparse, but this is actually not possible. এটা আসলে কেউ করে না, কারণ হলো this is a very bad method for indexing. This is not sorted, so and also since this is sparse, there is no way that we will find the data that are indexed by certain values, like in this case এই যে 93 95 তারপর 105, এগুলাকে তো আমরা কোনোভাবেই খুঁজে পাবো না। কারণ যদি প্রাইমারি হতো তাহলে 101 এর পরে ডেফিনেটলি হতো 105, 116 এর আগে, বাট দিস ইজ সেকেন্ডারি, সো এমন কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, নাও লেটস গো টু কোয়েশ্চেন নাম্বার 2। একটা হ্যাশ টেবল অফ সাইজ 6 আর হ্যাশ ফাংশন দেয়া আছে। এখন আমাদের ইনসার্ট করতে হবে, তাহলে আমরা করে ফেলি এটা।
হ্যাশ টেবিলের সাইজ হলো গিয়ে 6, দ্যাট কেস আচ্ছা হ্যাশ ফাংশনটা কি ছিল? Sorry, C1 to C21. আর H প্রাইম কে হলো K mod 6. আর ইনসার্ট করতে হবে হলো 49, 62, 48. $35, 41, 67. তাহলে আমরা ইনসার্ট করে ফেলি। সাইজ হলো গিয়ে 6. ওকে, 49 mod 6 করলে কত আসে? 6 8 48. ম্যাম 1 আসবে, রাইট? সো 1 এর মধ্যে আমরা 49 দিয়ে দিলাম। প্রথম স্টেপে যেহেতু কোনো ক্ল্যাশ হয়নি, আই এর ভ্যালু হলো 0। নেক্সট 62, এখানে হলো গিয়ে 6 10 60, রিমাইন্ডার 2, সো এখানে 62। আচ্ছা, তারপরে 48, 6 8 48, রিমাইন্ডার 0, উই গেট 48 হিয়ার। 35, আচ্ছা, ইন দিস কেস 6 5 30, রিমাইন্ডার হলো, হ্যাঁ 5 5 এ যাবে এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে দেখি 41, 6 6 36, 5, তাই না? তাহলে এখানে একটা ক্ল্যাশ হলো, রাইট? এটা বোঝা গেছে না যে এটা এখানে বসতে পারলো না? জি ম্যাম। হ্যাঁ, এখন তাহলে আমরা আই এর ভ্যালু 1 সেট করে দিই। তাহলে কি হবে? তাহলে হলো গিয়ে 5 প্লাস ম্যাম 5 হবে। 5 হবে কিভাবে দেখি। C1 হলো গিয়ে 2, C1 হচ্ছে গিয়ে 2, সো 2 ইনটু 1 প্লাস C2 হচ্ছে গিয়ে 1, ম্যাম 2 1 5 প্লাস 4 প্লাস 4 4 কেন হবে? 5 প্লাস 2 প্লাস 1, আমি কি ভুল করেছি এখানে কোথাও? সরি ম্যাম 5 1 প্লাস দিয়ে করলে 2 7 হবে। প্লাস 1 8, মানে আই 8 এর mod ভ্যালু 2 1 সেট করতে হবে না, 0 থেকে 1 এ গেল তো। সো ফার্স্ট প্রবে আমাদের 5 প্লাস 2 প্লাস 1 আসলো 8, সো 6, যদি আমি এখন 8 দিয়ে যদি 6 মানে 6 8 ডিভাইড বাই 6 করি তাহলে রিমাইন্ডার আসবে হলো 2। তাহলে 2, এটা কি কোথাও ভুল হয়েছে? আমি ভুল করে থাকলে আমাকে পয়েন্ট আউট করে দিন। ঠিক আছে, তাহলে 2 তে আসবে। 2 তেও জায়গা হলো না, 2 তেও হলো গিয়ে এটার জায়গা হলো না। তাহলে হলো গিয়ে আমরা এখন কি করব? 5 প্লাস 3 আসলো 8, 8 এর জায়গা 2 তে হচ্ছে না, সরি 8 এর জায়গা বলছি, মানে এইচ এখন নতুন যে হ্যাশ ফাংশনটা আসলো সেটা হলো গিয়ে 2 এন্ড 2 তেও জায়গা হচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা দুইবার প্রোব করব, তাই না? জি ম্যাম সো তাহলে এখন দুইবার প্রোব করলে কি হবে? আই এর ভ্যালু 2 ইনটু 2 প্লাস এটা বলছিলাম 1 ইনটু 2 স্কয়ার 5, এখন এটার ভ্যালু হয়ে যাবে হলো গিয়ে 2, তার মানে হলো গিয়ে এখানে আসবে 2 প্লাস C1 হলো গিয়ে 2 টাইমস 2 প্লাস C2 হলো গিয়ে 1 টাইমস 2 স্কয়ার। ম্যাম 5 প্লাস 2 ইনটু 2 হবে না? ও জি আচ্ছা ম্যাম, এখানে 5 হবে না? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, এটা কি আমি ভুল করছি? এখানে তো না ম্যাম h প্রাইম k প্লাস ঠিক আছে। ঠিক আছে। আর h প্রাইম k হচ্ছে k mod 7, হ্যাঁ ঠিক আছে, k mod 6, ঠিক আছে এটা ওকে। তারপরে হলো গিয়ে তাহলে 5 প্লাস 4 প্লাস 4 which is
4 2 যা 13 হ্যাঁ এরপর আসে 13 তাই না? 13 মোট 6 হ্যাঁ এবার আমি যদি 13 6 দিয়ে ডিভাইড করি তাহলে কি আসবে? 6 টু 12 1, তাহলে কি এখানে আসলো না? জি ম্যাম জি ম্যাম। ওকে, তাহলে এখন আবার থার্ড টাইম গিয়ে করতে হবে, which is 5 plus 2 times 3 plus 1 times I এর ভ্যালু 3 হয়ে গেল। তো 5 plus 3 to the 6, 5 plus 6 হচ্ছে 11, 11 plus 9 হচ্ছে 20। আচ্ছা এখন যদি আমি এটা ডিভাইড করি ইয়ে দিয়ে, মড করতে হবে 6 দিয়ে 2 আসবে। কে কথা বলছেন? একজন একজন বলেন। কেউ কিছু বললেন? 2 আসবে ম্যাম 2 হ্যাঁ, ইন দিস কেস আমার আবার আসতেছে 2 বিকজ 6 3 is 18, আবার রিমাইন্ডার আসবে 2। তারপরে হলো গিয়ে আমি এটা আবার 4 এ নিয়ে যাব, তাহলে আসবে হচ্ছে গিয়ে 5 plus 4 to the 8, 5 plus 8 হচ্ছে 13 plus 16, 13 plus 16 হলো গিয়ে 23 20, 13 plus 16 আমরা 29। 29 হ্যাঁ এরপরে হলো গিয়ে 6 4 is 24, সো রিমাইন্ডার হবে 5, তাহলে 5 এ আসবে 2.5 plus 1 5 স্কোয়ার, এটা হবে হচ্ছে 5 to the 10 আর 5 স্কোয়ার 25, 35 আর 5 40, 40 আসলো। এখন হলো গিয়ে 6 6 7 যা 42, 6 6 যা 36, তাহলে রিমাইন্ডার আসলো 4। তাহলে এখন হলো গিয়ে 4 এ বসবে কে? 41 দিয়ে করতেছিলাম না আমরা? জি না ম্যাম। হ্যাঁ হ্যাঁ 41। আচ্ছা 1 2 3 4 5 6 7 হ্যাশ টেবিলের সাইজ আমি 6 দিয়েছিলাম। ও আচ্ছা আমি জি ম্যাম। সাতটা এন্ট্রি কেমনে আসলো? ও 67, ওটা সরি নট 67। আচ্ছা এখন আমরা আসি 67, নেক্সট পেজে যাই। 67 যদি আমরা করতে চাই, 6 11 যা 66, রিমাইন্ডার হচ্ছে 1, 1 এর জায়গায় মোস্টলি অকিউপাইড, মোস্ট লাইকলি অকিউপাইড। সো এখন আমরা করব কি, 6 রিমাইন্ডার আসছে 1, সো 1 প্লাস 1 প্লাস ওই যে C2 এর 2 ইন্টু 1 plus 1 into 1 square, which is 1 plus 2 3 plus 3 2 plus 1 3 plus 1 4, 4 এ তো অলরেডি টেকেন। আচ্ছা মানে এটা কি অনেকক্ষণ ধরে করে করে 3 তে যতক্ষণ না আসে ততক্ষণ করে যেতে হবে আর কি। 4 আর 4 হলো 8 9, তাহলে 3 এই যে এখানে চলে আসছে, তাহলে হলো গিয়ে এখানে এখন 67 বসবে। ঠিক আছে সলিউশনটা? জি ম্যাম ওকে, তাহলে এখন আমরা দেখি বি ট্রি। মিনিট একটু ওয়েট।
আচ্ছা বি ট্রিটা কি ছিল একটু দেখি তো, একে ফেলি। 12, 56, 75, 89. নিচে কি ছিল? 3, 8, 10. 18, 24, 36, 48. $59, 62. আচ্ছা ফার্স্ট স্টেপটা ছিল হলো ইনসার্ট 27. 27 তাহলে কোথায় বসবে? 12 এর ডানে বাট 56 এর বামে, which means এইখানে, তাই না? বাট এখানে তো চারটাই অকিউপাইড, সো 27 এখানে বসতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে? স্প্লিট। স্প্লিট করতে হবে। এটা স্প্লিট করে আমরা কি কি পাবো? 18, 24, 27, 36, 48। তাহলে 18 আর 24 আমরা একটাতে নিলাম, আর 27, 36, 48, 36, 48 এইটা আমরা রাইট সাইডে নিলাম। আর এদের রুট কে হবে? এই দুজনের রুট কে হবে? এটা যদি আমি স্প্লিট করে এরকম বানাই, ম্যাম 27। 27 হবে। রাইট, গুড। সো এখন তাহলে এটার লেফট হ্যান্ড সাইডে এটা চলে আসবে, রাইট হ্যান্ড সাইডে এটা চলে আসবে। এখন 27 কে আমি এই রুটে শিফট করতে পারতাম, বাট রুটে আর কোনো জায়গা নেই। সো তাহলে আমার কি করতে হবে? রুটে এখন আর জায়গা নাই 27 বসানোর জন্য। হোয়াট ডু আই হ্যাভ টু ডু? রুটকে স্প্লিট করব। রুটকে স্প্লিট করতে হবে। তো রুটকে স্প্লিট করে আমি কি কি নিব? 12, 27, 56, 75, 89। তার মানে হলো গিয়ে 12, 27, 56, 75, 89। তাহলে এটা সিম্পলি যেটা করতে পারি আমরা হলো গিয়ে 12 আর 27 কে নিয়ে আসতে পারি এইদিকে, আর 56, 75, 89 এর মধ্যে এদেরকে ডানে নিয়ে আসতে পারি। বাট যেহেতু আমরা পুশ আপ করবো, সো 56 কে আর এখানে রাখার দরকার নেই। আমরা 75 আর 89 নিয়ে এদের দুজনের রুটের মধ্যে আমরা 56 নিয়ে আসবো। আর 12 এর লেফটে তাহলে থাকবে হলো গিয়ে যে 3, 8, 10 এটা, এদের মিডলে থাকবে হচ্ছে গিয়ে যে 18, 24 এটা। আমি লিখে দিই 3, 8, 10। আর এখানে থাকবে হচ্ছে 18, 24, 27 এর ডানে থাকবে হচ্ছে 27, 36, 48। আর হলো গিয়ে 75 এর লেফট থেকে থাকবে 59, 62। Then we have 79, 85 and এটা কিন্তু কমা দিয়ে না, সরি আমি তাড়াহুড়া করে লিখছিলাম বলে, 98 আর 108। ঠিক আছে, এটা হলো গিয়ে ইনসার্ট 27 ডান। আচ্ছা এরপরে হলো গিয়ে সবাই এই ট্রিতেই তো ইনসার্ট করেছিলেন তাই না বাকিগুলা? মানে এই, জি ম্যাম। হ্যাঁ ঠিক আছে তাহলে। আর তারপরে হলো গিয়ে ইনসার্ট 11। সো এখন আমাদের কাছে যে ট্রিটা আছে সেখানে হচ্ছে গিয়ে আমাদের এখন 11 কে ইনসার্ট করতে হবে। 11 কে ইনসার্ট করা খুবই সহজ। বলেন তো কোথায় বসে যাবে সে? 3, 8, 10 এর পাশে ম্যাম। 3, 8, 10 এর পাশে এখানে 11 বসে যাবে। এটার জন্য জাস্ট আরেকটা স্টেপে আপনারা ফুল ট্রিটার পাশে 11 এটা বানায় দিলেই, লিখে দিলেই হয়ে যাবে, কিছু স্প্লিট করতে হবে না। আমি এখানেই লিখে দিলাম, পুরো ট্রিটা আবার আঁকলাম না। আচ্ছা এটা কিন্তু আমি 56 আর কি।
আপনার কিন্তু পয়েন্টার গুলো ঠিক মতো দিয়েন। আচ্ছা, তারপরে হলো কি ছিল, তারপরে ছিল হচ্ছে ইনসার্ট টু। টু কোথায় বসবে? টু এর বসার কথা এখানে, থ্রি এরও আগে, বাট এটা জায়গা নাই, এখন এটাকে আমাদের স্প্লিট করতে হবে। তো আমরা যদি ওইটা করি 2 3 8 2 3 8 10 11, তাহলে আমরা স্প্লিট করে পাবো হচ্ছে গিয়ে 2 আর 3 একদিকে আর 8 10 11 আরেকদিকে। 2 3 8 10 11, হ্যাঁ। আচ্ছা, তারপরে হলো এদের প্যারেন্টে, এদের রুট কে ছিল, এদের রুটে এখন কে চলে যাবে? 8। তো 8 এর কি জায়গা আছে প্যারেন্টে? আছে। সো 8 12 27, আর বাকি 3 রিমেইনস দ্য সেম। ঠিক আছে না? এটা পুরোটা এঁকে দিবেন আর কি, উপরে 57 56 দিয়ে এক্সেট্রা এক্সেট্রা। এটা আমি আর বাকিটা আঁকলাম না, এটা তো সেম। ঠিক আছে না? এটা কোনো কনফিউশন? না না ম্যাম। ম্যাম। ওকে, তাহলে এটা ছিল হলো আমাদের CT3 এর সলিউশন। আচ্ছা, আমরা এখন যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে নর্মালাইজেশন। সো আমি এটা ইএলএমএস আপলোড করতে থাকি, আপনার একটা 5 মিনিটস ব্রেক নেন, ততক্ষণ আমি এটা আপলোড করে দিই, এরপরে আমরা নর্মালাইজেশন স্টার্ট করবো, নতুন চ্যাপ্টার। আর কালকে কিন্তু সিটি আছে সবার, মনে যেন থাকে, এক্সটেন্সিবল হ্যাশিং প্লাস ট্রানজাকশনস এর উপর। ম্যাম আজকের রাতে কি দিতে কাউন্সেলিং দিতে পারবেন? আজকে রাতে? কাউন্সেলিং দিতে পারবেন? হ্যাঁ, আজকে 5টায় দিব কাউন্সেলিং। সো কারো যদি কোনো সমস্যা থাকে আজকে 5টায় আসতে পারবেন আমার কাউন্সেলিং আওয়ারে। আচ্ছা। আমার কাউন্সেলিং আওয়ারের যে মিটিং লিংকটা দেওয়া আছে ইএলএমএস। আচ্ছা, আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিস, ইএলএমএস আই হ্যাভ আপলোডেড হোম অ্যাসাইনমেন্ট 2। কেউ দেখেছেন? আপনারা ইএলএমএস এ যান, জি ম্যাম, দেখছি ম্যাম। হ্যাঁ, গিয়ে দেখবেন যে হোম অ্যাসাইনমেন্ট 2 হ্যাজ বিন আপলোডেড। তো আপনারা এটা করে ফেলেন, খুবই ইজি অ্যান্ড সিম্পল। 10 দিন টাইম আছে, 10 দিনের মধ্যে ইএলএমএস এ সাবমিট করে দিবেন। দুইটা কোয়েশ্চেন দেওয়া আছে, মোস্ট লাইকলি ট্রানজাকশন থেকেই, হ্যাঁ। সো এটা আপনারা হাতে লিখে করবেন, লেখা আছে ইউ মাস্ট সাবমিট হ্যান্ড রিটেন স্ক্রিপ্টস। So write it with your hand on your copies and then scan them and upload the PDF after renaming it with your student ID and submit that within 10 days. 1st October 12 AM মানে কিন্তু 31 তারিখ লাস্ট ডেট। 1 তারিখে রাত 12টায় ক্লোজ হয়ে যাবে আর কি। সো 31 তারিখ পর্যন্ত টাইম আছে, সবাই করে ফেলেন।
Okay, is my screen visible? Let me know when it is. Okay. So today we're going to start a new chapter, which is basically normalization. So এটা হলো আমাদের actually শেষ টপিক ফাইনালের আগে। সো নর্মালাইজেশন যেটা এটার আমরা মানে বেশ কিছু কনসেপ্ট পড়বো আসলে, যদিও শেষ টপিক, এটার মধ্যে আসলে অনেক সাব টপিকস আছে। সো নর্মালাইজেশন শুরু করার জন্য যেটা ফার্স্টে লেটস স্টার্ট উইথ অ্যান এক্সাম্পল। সো অ্যাজিউম দ্যাট ইউ হ্যাভ আ টেবল অফ স্টুডেন্টস। স্টুডেন্ট SID হচ্ছে স্টুডেন্ট আইডি। So you have a table of students where you want to save information like student ID, which class the student is in, which room the student studies in, and at what time the class is taken or something, and the latitude and longitude of that location. So মানে এই ক্লাসটার কি কখন নেওয়া হয় সেটা হচ্ছে টাইম, আর ল্যাটিটিউড এন্ড লংগিটিউড মানে তো আমরা জানি এক্সাক্ট কোঅর্ডিনেটস অফ দ্যাট ক্লাসরুম। Suppose এগুলা হচ্ছে you want to store these kinds of information in the student table. Okay, so in this case একটু খেয়াল করেন যে স্টুডেন্ট আইডি সবার জন্য ডিফারেন্ট, অবভিয়াসলি ডিফারেন্ট হওয়ারই কথা, কোনো মাল্টিপল স্টুডেন্টসদের সেম আইডি ইউজুয়ালি হয় না। সো স্টুডেন্ট আইডি ইউজুয়ালি প্রাইমারি কি হিসাবে সেট করা যায়, বিকজ এভরিওয়ান হ্যাজ এ ডিফারেন্ট স্টুডেন্ট আইডি। ইন দ্যাট কেস স্টুডেন্ট আইডি হচ্ছে আলাদাভাবে সেট করা হলো, বাট একটু খেয়াল করে দেখেন যে বাকি সব কিছু কিন্তু আসলে মোটামুটি সেম, লাইক CS145 সবার জন্য সেম, দেন হলো গিয়ে রুম এনভিডিয়া অড সবার জন্য সেম, তারপরে হলো গিয়ে টাইম 4:30 to 6 সেম, দেন ল্যাটিটিউড আর লংগিটিউড তো সেম হবেই বিকজ ক্লাসরুমটা তো ফিক্সড। তারপরে হলো গিয়ে যাদের CS245 ওদের জন্য দেখেন, যাদের যাদের 245 তাদের সবার জন্য হচ্ছে গিয়ে টাইমটাও সেম, ল্যাটিটিউড লংগিটিউড সেম। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আসলে আমাদের এই টেবলটায় মানে লার্জ অ্যামাউন্ট অফ ডেটা রিপিটিশন হয়ে যাচ্ছে, তাই না? বিকজ এই যে CS145 এতবার, টাইম এতবার, সেটা তো আমি দেখে বুঝতে পারছি যে রেপিটিশন, বাট কম্পিউটার তো হার্ড ডিস্ক তো আপনার প্রত্যেকটাকে আলাদা আলাদা করে স্টোর করবে, তাই না? সে তো আর এইটা করবে না যে এইটার হলো গিয়ে অনেকবার রেপিটিশন আছে, সো আমি এই জিনিসটাকে অনেকবার কপি করব, মানে একবারই রেখে দিব, পরে প্রেজেন্ট করার সময় আমি কপি করে দেখাবো। The computer doesn't work like that. সে তো স্টোর করবে সব ভ্যালুই, বাট সবগুলো আসলে সেম। সো দিস ইজ লাইক হিউজ অ্যামাউন্ট অফ ডেটা রিপিটিশন অ্যান্ড ওয়েস্ট অফ স্টোরেজ অ্যান্ড মেমোরি। সো অ্যান্ড আচ্ছা, সো এটা হলো গিয়ে নাম্বার ওয়ান সমস্যা, যেখানে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা রিপিটিশন আছে। হোয়াট ইজ দ্য সেকেন্ড প্রবলেম দ্যাট মাইট হ্যাপেন? ফর এক্সাম্পল, যেটা হচ্ছে একটা সিঙ্গল চেঞ্জ উইল অ্যাকচুয়ালি রিকোয়ার লট অফ আপডেট অপারেশনস। ওয়াই? চিন্তা করেন যে এই ক্লাস CS145টা এখন যে রুমে হচ্ছে সেটা চেঞ্জ করে ফেলা হলো আর কি, নতুন একটা রুম দেয়া হলো সাপোজ। সো নতুন একটা রুম দেয়া হলো মানে হলো গিয়ে আমার আসলে এই CS145 কে যদি নতুন রুমে চেঞ্জ করা হয়, দেন আই হ্যাভ টু চেঞ্জ লাইক অল অফ দিস এন্ট্রিজ। আমার কি কি করতে হবে? আপডেট টেবল সেট রুম is equal to যে নিউ রুমটা where class is equal to CS145, তার মানে CS145 যাদের আছে সবার জন্য আমার এদেরকে কি করতে হবে? রুমটা চেঞ্জ করতে হবে। তারপর তাদের জন্য আমার ল্যাটিটিউড লংগিটিউডও চেঞ্জ করা লাগতে পারে যদি সেই লোকেশনটাও চেঞ্জ হয়ে যায়। সো আমার আসলে অনেক আপডেট অপারেশন করতে হবে ফর লাইক আ ভেরি সিঙ্গল চেঞ্জ, আ ভেরি স্মল চেঞ্জ। তারপরে হলো ডিলিশন কজেস আনএক্সপেক্টেড ডেটা লস প্রবলেম। তো আপনি হচ্ছে গিয়ে আসলে একটা সার্টেন স্টুডেন্টকে, আচ্ছা স্যার, একটা সার্টেন জিনিসকে ডিলিট করতে চাচ্ছেন, লাইক একটা সার্টেন রুমকে বা সার্টেন একটা স্টুডেন্টকে ডিলিট করতে চাচ্ছেন। ইন দ্যাট কেস হচ্ছে কি আপনার যেটা সমস্যা হতে পারে যে এক্সট্রা ডেটাও লুজ হয়ে যেতে পারে, লাইক আপনি একটা ডেটা রিমুভ করতে চাচ্ছেন, এক্সট্রা ডেটাও রিমুভ হয়ে যেতে পারে। এটার এক্সাম্পলটা আমরা পরে আরো ডিটেইলে দেখবো যে ডেটা লসটা আসলে কিভাবে হয়। আর হলো যে ইনকমপ্লিট ডেটা ইনসার্শন প্রবলেম, এটাকে বলা হয় ইনসার্শন অ্যানোমালি। সো ইনসার্ট করতে গিয়েও আসলে সমস্যা হবে। সো ইনসার্শন, ডিলিশন, এই সব অ্যানোমালি আমরা একটু পরে দেখব। তো এই ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে ইফ ইউ আর গিভেন আ টেবল উইথ দিস সর্ট অফ ইনফরমেশন। সো এখানে হচ্ছে গিয়ে খেয়াল করে দেখেন ল্যাটিটিউড এন্ড লংগিটিউড আর ডিপেন্ডেন্ট অন রুম, তাই না? বিকজ রুমের লোকেশনটার উপরেই তো অ্যাকচুয়ালি ল্যাটিটিউড আর লংগিটিউড ডিপেন্ড করবে। সো খেয়াল করবেন যে আমাদের এই চ্যাপ্টারটা আসলে ডিপেন্ড ওয়ার্ডটা অনেক কাজে লাগবে, ডিপেন্ডেন্সির কনসেপ্টটা সবচেয়ে বেশি কাজে লাগবে। সো এটা আপনাদের বুঝতে হবে যে ল্যাটিটিউড এন্ড লংগিটিউড দে অ্যাকচুয়ালি ডিপেন্ড অন রুম।
কথাটার মানে হচ্ছে কি যদি রুম চেঞ্জ হয় তাহলে ল্যাটিটিউড লংগিটিউড চেঞ্জ হয়ে যাবে, আর একটা সার্টেন রুমের জন্য ল্যাটিটিউড লংগিটিউড ফিক্স থাকবে, দে উইল নট চেঞ্জ। লাইক এনভিডিয়া অড একটা জায়গায় আছে এটা 37,122, আরেকটা এনভিডিয়ার জন্য 47,152 হয়ে যাবে না, সেগুলোর জন্য আসলে 37,122ই থাকবে। বাট অন্য রুম হয়ে গেলে আবার সেটার জন্য অন্য ল্যাটিটিউড লংগিটিউড হতে পারে, আবার সেম ল্যাটিটিউড লংগিটিউডও হতে পারে, সমস্যা নাই। বাট আসল কথা হচ্ছে যে এইটার উপর ডিপেন্ড করবে ল্যাটিটিউড এন্ড লংগিটিউড। মোরওভার, room and time are dependent on class. So কোন রুম এন্ড কোন টাইম সেটা তো আসলে ক্লাসের উপর ডিপেন্ড করে, তাই না? বিকজ আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা তো আমি একটা সার্টেন রুম একটা সার্টেন টাইমে নিব। সো রুম এন্ড টাইম আর অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন ক্লাস। ক্লাসটা চেঞ্জ হলে রুম অথবা টাইম কোনো না কোনো একটা চেঞ্জ হতে পারে বা দুইটাই চেঞ্জ হতে পারে। সো ক্লাসের উপর আসলে রুম আর টাইম ডিপেন্ডেন্ট, বাট সেম ক্লাসের জন্য আর কি, মানে CS145 এক জায়গায় হলো গিয়ে এই কম্বিনেশন, আরেকটা CS145 এর জায়গায় এই কম্বিনেশন, এমন হবে না, বিকজ CS145 ইজ অ্যাকচুয়ালি ওয়ান সিঙ্গেল ক্লাস। সো তাদের জন্য আসলে রুম আর টাইমটা ফিক্স থাকবে। সো দ্যাট মিনস দ্যাট রুম অ্যান্ড টাইম আর ডিপেন্ডেন্ট অন দ্য ক্লাস। সো যদি এমন হয় এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা ইম্পর্টেন্ট। আমরা লিখতে পারি এভাবে, ল্যাটিটিউড এন্ড লংগিটিউড আর ডিপেন্ডেন্ট অন রুম, so room arrow latitude and longitude. Room determines latitude and longitude, and latitude and longitude they depend on room. এটাকে বলা হয় ডিটারমিনেন্ট, এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট। সো যার উপর ডিপেন্ড করবে সে থাকবে লেফট হ্যান্ড সাইডে, একটা অ্যারো দেওয়া হবে, দেন যারা ডিপেন্ড করবে তারা থাকবে রাইট হ্যান্ড সাইডে। এটা একটা ইম্পর্টেন্ট নোটেশন, এটা আমাদের এই চ্যাপ্টারে অনেক কাজে লাগবে। মোরওভার, এই যে রুম এন্ড টাইম they depend on class. সো ক্লাস থাকবে লেফট হ্যান্ড সাইডে, রুম এন্ড টাইম থাকবে রাইট হ্যান্ড সাইডে। ক্লাস ডিটারমাইন্স রুম এন্ড টাইম ডিপেন্ড অন ক্লাস। সো এই জিনিসটা আমরা পেলাম এই টেবিল থেকে। আচ্ছা, সো আমরা যদি এখন একটা সলিউশন দেখতে চাই, মানে এই টেবিলটাকে আমরা যদি একটু এফিশিয়েন্টলি স্টোর করতে চাই, আমরা কিভাবে করতে পারবো? আমরা এসআইডিআর ক্লাসকে নিয়ে নিতে পারবো আলাদা, অ্যান্ড দেন চিন্তা করে দেখেন, ক্লাস তো আসলে রুম আর টাইমকে ডিটারমাইন করে। সো ক্লাস রুম আর টাইমকে আমি আসলে আলাদা একটা টেবিল বানায় ফেলতে পারি, বিকজ একটা সার্টেন ক্লাসের জন্য তো আসলে রুম আর টাইম ফিক্সড। সো একটা সার্টেন ক্লাস অনেকবার রিপিট হলে তো রুম আর টাইম অনেকবার রিপিট হবে, তো কোনো প্রয়োজন তো নাই এটার। দ্যাটস ওয়াই আই এম ক্রিয়েটিং আ নিউ টেবল যেখানে একটা ফিক্সড ক্লাসের জন্যই রুম অ্যান্ড টাইমটা লিখে দেওয়া আছে। তাহলে ডেটা আসলে এত স্টোর করতে হবে না, এতগুলা রুম আর এতগুলো টাইম স্টোর করতে হবে না, এটা আমি আরেকটা টেবিল থেকেই নিয়ে নিতে পারবো। তারপরে হচ্ছে কি এই ডিপেন্ডেন্সিটা রুম ডিটারমাইন্স ল্যাটিটিউড এন্ড লংগিটিউড, সেটা হচ্ছে রুমের সাথে ল্যাটিটিউড এন্ড লংগিটিউড নিয়ে আলাদা একটা টেবিল, বিকজ রুমের উপর আসলে এটা ডিপেন্ডেন্ট, রুম চেঞ্জ হলে এটাও চেঞ্জ হবে। এটার জন্য আমার এই দুটাকে এতবার যেন লিখতে না হয়। সো আমি আসলে এই বড় টেবিলটাকে এভাবে ডিকম্পোজ করে দিলাম, তিনটা টেবিলে ডিকম্পোজ করে দিলাম, এটাকে বলা হয় ডিকম্পোজিশন। এই তিনটা টেবিলে ডিকম্পোজ করলাম যে এক্সাম্পলটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই এক্সাম্পলটা কি বোঝা গিয়েছে যে কিসের বেসিসে ডিকম্পোজ করলাম? বিকজ ক্লাসের রিপিটিশনের জন্য আমি রুম আর টাইম রিপিট করতে চাচ্ছি না, একটা ক্লাসের উপর আসলে রুম আর টাইম ফিক্সড, সো আমি আরেকটা টেবিলে এই কাজটা করে ফেলতে পারবো। অ্যান্ড রুমের উপর আসলে ল্যাট আর লংগিটিউড ফিক্সড, সো এটা আমি আরেকটা টেবিলে করে ফেলতে পারবো। সো এটা কি সবার কাছে ক্লিয়ার? ইয়েস অর নো কিছু একটা বলেন, নো হলে আমি রিপিট করব। ওকে, তাহলে হলো যে এটা হলো ডিকম্পোজিশন বলা হয় এটাকে। সো এখন এই যে এই ডিকম্পোজিশনটা আমরা কেন করি? বিকজ অফ ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যানোমালিজ। অ্যানোমালি মানে কি? অ্যানোমালি মানে হচ্ছে কি প্রবলেমস। কি টাইপের প্রবলেম হতে পারে যদি এই যে আমরা টু মাচ ইনফরমেশন একটা সিঙ্গেল টেবিলে রেখে দিই। সো অ্যানোমালি হতে পারে আবার এই চার টাইপের। একটা হচ্ছে রিডান্ডেন্সি, আপডেট, ডিলিট অ্যান্ড ইনসার্ট অ্যানোমালি। প্রথমটা হচ্ছে রিডান্ডেন্সি, আর পরের তিনটা হচ্ছে আপনাদের তিনটা যে ডিএমএল অপারেশনস, ইনসার্ট, আপডেট অ্যান্ড ডিলিট, ওই টাইপের অ্যানোমালি হতে পারে। সো রিডান্ডেন্সি আসলে কি? হোয়াট ইজ রিডান্ডেন্সি? রিডান্ডেন্সি মিনস এই যে রুম যে এতবার রিপিটেড ছিল, দিস ইজ রিডান্ডেন্ট ইনফরমেশন। টাইম যে এতবার এখানে দেয়া হয়েছে, all of these are redundant information, মানে repetitive information. So if every course is in only one room, then this contains like redundant information, like CS145
B01 মানে CS145 আসলে সবসময় একটা সার্টেন রুমেই হবে। যদি এটা ফিক্সডই থাকে তাহলে তো আসলে এটা পুরোপুরি রিডান্ডেন্ট ইনফরমেশন। যদি এমন হতো যে কিছু কিছু সার্টেন স্টুডেন্টের জন্য লাইক ধরেন কাউন্সিলিং টাইপের কোন একটা কনসেপ্ট, কিছু সার্টেন স্টুডেন্টের জন্য রুমটা হয়তো চেঞ্জ হলো আর সামথিং, তাহলে দ্যাট উড হ্যাভ বিন ডিফারেন্ট। বাট যদি এমন থাকে যে সার্টেন কোর্সের জন্য আসলে রুমটা ফিক্সড, তাহলে হচ্ছে আমি এতবার রুম দেয়া মানে হলো একটা রিডান্ডেন্সি। সো আননেসেসারিলি রিপিট হচ্ছে ইনফরমেশন। দিস ইজ প্রবলেম নাম্বার 1. What is problem number 2? Problem number 2 is update anomaly. What is update anomaly? এখন আমরা দেখি সেটার এক্সাম্পলটা। এই যে সাপোজ আমরা হলো একটা টাপলের জন্য রুম নাম্বারটা আপডেট করলাম। লাইক একজন স্টুডেন্টের জন্য আমি হলো গিয়ে মানে আসল কথা হচ্ছে যে আমার যদি CS145 কোর্সটা শিফট হয়ে যায় C12 রুমে B01 থেকে, সেইটা আমাকে যদি আমি একটা টাপলকে আপডেট করি তাহলে আমার ডেটাটা ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। আমরা হচ্ছে এমন ভুলটা করে ফেলতে পারি যে আমরা আসলে একটা এন্ট্রির জন্য আমরা করে ফেললাম, আপডেট করে ফেললাম, বাট বাকিগুলা দে রিমেইন B01, বাট দিস ইজ ইনকনসিস্টেন্ট ইনফরমেশন। আমি তো আসলে এটা মিন করতে চাচ্ছি না। সো এটাকে বলা হয় আপডেট অ্যানোমালি। যদি আমার হিউজ অ্যামাউন্ট অফ রিডান্ডেন্ট ডেটা থাকে অ্যান্ড এখানে একটা পুরোপুরি ডিপেন্ড করে আরেকটা অ্যাট্রিবিউটের উপর, এমন অবস্থায় যদি আমি একটা টাপলকে আপডেট করি তাহলে দিস ইজ টোটালি ইনকনসিস্টেন্ট ইনফরমেশন। দিস ইজ নোন অ্যাজ আপডেট অ্যানোমালি। হোয়াট ইজ ডিলিট অ্যানোমালি? ডিলিট অ্যানোমালি মানে হচ্ছে, ফর এক্সাম্পল সবাই হচ্ছে গিয়ে ক্লাসটাকে ড্রপ করলো, সবাই হচ্ছে গিয়ে CS145 ক্লাসটাকে ড্রপ করলো। সো তাহলে আমার CS145 এর ইনফরমেশন দরকার নাই আমার ডেটাবেসে। হাউএভার এইটার কোন রুমে ছিল আমি তো সেই ইনফরমেশনও হারাই ফেললাম। আমার যদি রুমের মতন আলাদা একটা টেবল না থাকে, আমি তো আসলে এই ইনফরমেশনটাও হারাই ফেললাম যে কোন রুমটা ছিল, যদি আমি সবাইকে আসলে রিমুভ করে দিই টেবল থেকে, সিন্স এভরিবডি হ্যাজ ড্রপ দ্য ক্লাস। সো ইন দিস কেস আমি আসলে রুম এর ইনফরমেশনও হারিয়ে ফেলছি। সো দিস ইজ নোন অ্যাজ আ ডিলিট অ্যানোমালি। সো একটা সেট অফ ভ্যালুজ যদি ডিলিট হয়ে যায়, we may lose other information as a side effect. This is known as a delete anomaly. What about insert anomaly? Insert anomaly is যে আমরা সাপোজ একটা রুমকে ইনসার্ট করতে চাচ্ছি, বাট আমরা তো আসলে রুমকে ইনসার্ট করবো বাট এই রুমে কোনো স্টুডেন্ট নাই। সাপোজ আমার কাছে B01 রুমটা আছে ডেটাবেজে, I want to insert another new room like C12, বাট আমার রুম নামের কোনো আলাদা টেবিল নাই। আমার তাহলে এই টেবিলে ইনসার্ট করতে হবে, বাট এই টেবিলে ইনসার্ট করার জন্য তো আমার আসলে একটা স্টুডেন্টকেও দিতে হবে, বাট আমার C12 এখনো কোনো স্টুডেন্ট অ্যাসাইন করা হয় নাই রিয়েল লাইফে। তো এমন অবস্থায় তো আমি এখানে নাল ভ্যালিউ দিতে পারবো না, তাই না? হতে পারে যে এই ফিল্ডটা আমার নাল না, লাইক আমার একটা স্টুডেন্ট আইডি দিতে হবে, এটা প্রাইমারি কি, এমন যদি হয় তাহলে তো আসলে আমি কোনো নাল এন্ট্রি দিতে পারবো না এখানে, তার মানে আমি রুমও ইনসার্ট করতে পারছি না। সো উই ক্যানট রিজার্ভ আ রুম উইদাউট স্টুডেন্টস। দিস ইজ অ্যান ইনসার্ট অ্যানোমালি। রুমের জন্য আলাদা টেবিল নাই, আমার রুমকে ইনসার্ট করতে হলে আমার একটা স্টুডেন্ট থাকতে হবে সেখানে, মাস্ট। সো এইটা একটা ঝামেলা। We cannot insert a new row because some missing value whose value cannot be null. Like আমরা এখানে একটা রো ইনসার্ট করতে পারছি না বিকজ স্টুডেন্টের ভ্যালুটা নাল হতে পারবে না, and this is missing actually. So in this case এটা হচ্ছে একটা ইনসার্ট অ্যানোমালি। তো আমরা যদি ডিকম্পোজ করি টেবিলটাকে, তাহলে মানে স্টুডেন্ট কোর্স আর রুম, এই যে এই টেবিলটাকে যদি আমরা ডিকম্পোজ করে দিই তাহলে আমরা স্টুডেন্ট কোর্স এন্ড কোর্স রুম পাবো, যেখানে হচ্ছে স্টুডেন্ট আর কোর্সের ইনফরমেশনটা আমি পেয়ে যাচ্ছি, বাট সিন্স রুম ইজ ডিপেন্ডেন্ট অন কোর্স, সো তাদেরকে নিয়ে আমি নতুন একটা টেবিল বানায় ফেললাম। যদি এরকম ডিপেন্ডেন্সি পাওয়া যায় তাদেরকে নিয়ে নতুন টেবিল ক্রিয়েট করে ফেলতে হয় ভেঙে। সো এখন একটু চেক করেন যে এই দুইটা টেবিলে কি কোনো রিডান্ডেন্সি, আপডেট অ্যানোমালি, ডিলিট অ্যানোমালি আর ইনসার্ট অ্যানোমালি আছে? I don't see any kind of problems in after this decomposition আর কি। সো এখানে কোনো অ্যানোমালি নাই। তাহলে নর্মালাইজেশন জিনিসটা হচ্ছে এইটাই, যেটা এক্সাম্পলটা আমরা এতক্ষণ দেখলাম। ইট ইজ আ সিস্টেমেটিক অ্যাপ্রোচ অফ ডিকম্পোজিং টেবলস। আমরা তো এখানে জাস্ট এক্সাম্পল থেকে দেখলাম কিভাবে ডিকম্পোজ করে। এখন আমরা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ দেখবো যে কিভাবে আমরা টেবলটাকে ডিকম্পোজ করতে পারি সো দ্যাট উই ক্যান রিমুভ ডেটা রিডান্ডেন্সি and some anomalies like insert, update and delete anomalies. আমাদের হচ্ছে এই চারটা প্রবলেম রিমুভ করার জন্য যে সিস্টেমেটিক ওয়েতে ডিকম্পোজ করা হয় বিগ টেবলস, that process is known as normalization.
So this is the definition or the main concept of normalization. তো নর্মালাইজেশনের সিস্টেমেটিক অ্যাপ্রোচের জন্য আমাদের যেই সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা জানতে হয় সেটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। এই যে একটা জিনিস আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করছে, এটাই হলো ফাংশনাল ডিপেন্ডেন্সি। One attribute is depending on another. This is functional dependency. So functional dependency টা কিরকম ভাবে হয় সেটা আমাদের শিখতে হবে। Then we can learn how to decompose tables. So let's assume that we have two sets of attributes, A and B. So A is equal to A1, A2, AM, আর B is equal to B1 থেকে BN। এই কথাটার মানে হচ্ছে যে সো আমার কাছে দুইটা সেট অফ অ্যাট্রিবিউটস আছে A and B। সো এখন ফাংশনাল ডিপেন্ডেন্সি A will determine B। এইটা ট্রু হবে কখন? ট্রু হবে যখন একটা সার্টেন টাপল অফ A যদি সেম হয়, ওই সেম রো এর জন্য সার্টেন টাপল অফ B ও উইল বি সেম। আচ্ছা, এই কথাটার মানে কি আপনাদের কাছে কনফিউজিং লাগতে পারে। এটার মানে হচ্ছে যে সাপোজ আমার এইটা হচ্ছে কি একটা টেবল, এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবেন। দিস ইজ আ টেবল। এখানে আমি চিন্তা করলাম যে ফোনটা হচ্ছে গিয়ে সাপোজ পজিশনটা হচ্ছে গিয়ে A আর ফোনটা হচ্ছে B, মানে এই যে এই A আর B এর কথা বলছি আমি। A হচ্ছে কি একটা সেট অফ অ্যাট্রিবিউটস, মানে হচ্ছে এই A হচ্ছে পজিশন। পজিশন ইজ আ সেট অফ দিস অ্যাট্রিবিউটস, ক্লার্ক, সেলস রেপ, লয়ার এটসেট্রা। আর ফোন হচ্ছে সাপোজ B। তো পজিশন উইল ডিটারমাইন ফোন, মানে A ডিটারমাইন্স B। এইটা ট্রু হবে কখন? যখন ফর দ্য সেম ভ্যালিউ অফ A ভ্যালিউ অফ B ও সেম থাকবে। মানে সেলস রেপ যদি রিপিট হয় তাহলে প্রত্যেকটা সেলস রেপের জন্য আসলে ফোন নাম্বারটা ফিক্স থাকবে, এটা চেঞ্জ হবে না। একটা সেলস রেপের জন্য ফোন নাম্বার 9876, আরেকটা সেলস রিপ্রেজেন্টেটিভের জন্য ফোন নাম্বার সাপোজ 6572। এইটা যদি হয় তাহলে দিস কন্ডিশন উইল নট হোল্ড। সো এখানে এক্স্যাক্টলি এই কথাটাই বলা হচ্ছে যে একটা সার্টেন like when two or more tuples in R agree on all attributes of A, they must also agree on all the attributes of B. So যদি মাল্টিপল টাপল সেম থাকে, মাল্টিপল এরকম ভ্যালুস যদি সেম থাকে ইন A, এখানে টাপল বলা হচ্ছে বিকজ A কে আমরা একটা অ্যাট্রিবিউট ধরছি, তো সামটাইমস ইট ক্যান বি মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউট। এটা আমরা একটু পরে দেখবো, বাট এখন টাপল টার্মটা আর কি ইউজ করতে হচ্ছে। সো যদি এরকম সেম টাপল থাকে ইন A, তাহলে হচ্ছে গিয়ে B তেও তাদের ভ্যালুটা সেম থাকবে। TI A is equal to TJ A যদি হয়, I আর J কি? I আর J সাপোজ ইন্ডেক্স, TI A হচ্ছে আমি ধরলাম সেলস রেপ, মানে ith পজিশনে A এর অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে গিয়ে সেলস রেপ। J এর পজিশনেও যদি সেলস রেপ হয় তাহলে B এর I এর পজিশনে যেটা হবে B এর J এর পজিশনেও সেটাই হবে। আই রিপিট, এই কথাটার মানে হচ্ছে যে এর যে কলামটা, সেই কলামের দুইটা ইন্ডেক্স যদি সেম থাকে তাহলে ওই দুইটা ইন্ডেক্সের বি এর কলামের ভ্যালুগুলোও সেম থাকবে। এইটা কি আপনাদের কাছে এখন বোঝা গিয়েছে নাকি আমি রিপিট করব? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দ্য ডেফিনিশন অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কি বোঝা গিয়েছে? ইয়েস অর নো? নো বললে আমি আবার বলবো, সমস্যা নাই। বুঝা গেলে বলেন ইয়েস। এই যে এক্সাম্পলটা দিয়ে বুঝালাম, এটা কি বুঝা গিয়েছে? যে পজিশনকে যদি আমি A ধরি, ফোনকে যদি আমি B ধরি, দেন এর দুইটা ভ্যালু অফ মানে এর দুইটা ইন্ডেক্সের ভ্যালু যদি সেম থাকে, ওই সেম দুইটা ইন্ডেক্সে বি এর দুজন ভ্যালুও সেম থাকবে। এটা কি ক্লিয়ার হয়েছে? এটাকে বলা হয় ফাংশনাল ডিপেন্ডেন্সি। ইয়েস অর নো? ক্লিয়ার অর নট? না বুঝলে বলেন। ইয়েসও বলছেন না, নো বলছেন না, বোঝাতে যাচ্ছে না। এটা তো খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ফাইনালসে গিয়ে কিন্তু পরে সমস্যা হবে যদি না বুঝে থাকেন। কেউ রেসপন্ড করছেন না? আমার কথা কি শোনা যাচ্ছে না? জি জি ম্যাম, শোনা যাচ্ছে। তাহলে রেসপন্ড করছেন না কেন যে এটা বোঝা যাচ্ছে নাকি না? না যদি হয়ে থাকে তাহলে আমি হয়তো আবার বলবো। বুঝে গেছে ম্যাম, প্রবলেম থাকলে আবার ভিডিও দেখে নিব। তাহলে ঠিক আছে। তাহলে এটা হলো গিয়ে যদি দিস ইজ দ্য ডেফিনেশন অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। সো
এখানে আর কি ওইটাই বলা হচ্ছে, যদি লেফট সাইড ইকুয়াল করে এটা, দেন রাইট সাইড অলসো ইকুয়ালস এই জিনিস। সো ইন দিস কেস এই এক্সাম্পলটা দিয়ে বোঝানো আছে যে পজিশন ডিটারমাইন্স ফোন, ইফ দিস হোল্ডস দেন সেলস রেপ উইল ডিটারমাইন, মানে পজিশন উইল ডিটারমাইন ফোন, এই জিনিসটা will hold if for repeated values of position the values of phones also repeat as well. আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি পজিশন উইল ডিটারমাইন ফোন, এটা ট্রু, কারণ একটু খেয়াল করে দেখেন পজিশনের একটা সার্টেন ভ্যালু এর জন্য ফোন কখনো চেঞ্জ হয় না। ক্লার্ক তো একবারই আছে, সো সমস্যা নাই, বাট সেলস রেপ দুইবার আছে, এন্ড তাদের জন্য আসলে এই দুইটা ভ্যালু আসলে সেম। একটা জিনিস খেয়াল করে দেখেন যে ক্লার্কের জন্য যে ফোন, লয়ারের জন্য সেম ফোন, এইটা কিন্তু সমস্যা নাই, দিস ইজ নট আ প্রবলেম। যে আমার ডিটারমিনেন্ট যে সে যদি চেঞ্জ হয় তাহলে ডিপেন্ডেন্ট যে সে সেম থাকতে পারে, দ্যাটস নট আ প্রবলেম, দ্যাট ইজ নট মাই হেডেক। মাই হেডেক ইজ যদি ডিটারমিনেন্টটা সেম থাকে তাহলে ডিপেন্ডেন্টটা অবশ্যই সেম থাকতে হবে। আচ্ছা, তার মানে হলো যদি ফোন ডিটারমাইন্স পজিশন, এইটা কি হোল্ড করবে নাকি না একটু খেয়াল করি আমরা। সেম টেবলে পজিশন ডিটারমাইন্স ফোন, এটা ইজ হোল্ডিং, বাট ফোন ডিটারমাইন্স পজিশন, এটা কি হোল্ড করছে নাকি না? ফোন ডিটারমাইন্স পজিশন অ্যাকচুয়ালি হোল্ড করবে না। কারণ কি? কারণ হচ্ছে একটু দেখেন, ঠিক আছে 9876 এর জন্য এটা সেলস রেপ সেম, মানে দুইটা রিপিটেড ভ্যালু অফ ফোনের জন্য পজিশনটা সেম, বাট এখানে দেখেন দুইটা রিপিটেড ভ্যালু অফ ফোন 1234 এর জন্য পজিশন সেম না, একজনের জন্য ক্লার্ক আরেকজনের জন্য লয়ার। সো ফোন ডিটারমাইন্স পজিশন ডাজ নট হোল্ড। এখানে ফোনকে যদি আমি ডিটারমিনেন্ট সেট করি আর পজিশনকে যদি আমি ডিপেন্ডেন্ট সেট করি, রাইট হ্যান্ড সাইড যদি পজিশন থাকে, লেফট হ্যান্ড সাইড যদি ফোন থাকে, তাহলে সমস্যা হয়ে যায়, বিকজ ফোনের রিপিটেড ভ্যালুর জন্য মানে 1234 এর জন্য অ্যাকচুয়ালি ক্লার্ক বা লয়ার ফিক্সড না, একজনের জন্য ক্লার্ক হচ্ছে একজনের জন্য লয়ার হচ্ছে, তার মানে আসলে ফোনের উপর পজিশন ডিপেন্ড করে না। ফোন ডিফারেন্ট হলে মানে ফোন সেম হলে পজিশন ডিফারেন্ট হতেই পারে, তার মানে হচ্ছে গিয়ে পজিশন ডাজ নট ডিপেন্ড অন ফোন, বাট ফোন ডিপেন্ডস অন পজিশন। দ্যাটস ওয়াই এইটা হোল্ড করে বাট এইটা হোল্ড করে না, ডিফারেন্সটা ভালো করে বুঝতে হবে। সো আমরা তাহলে একটা ছোট মানে এক্সাম্পল দেখে ফেলি যে আসলে কার উপর কে ডিপেন্ড করে, এটা আমরা কিভাবে বের করতে পারবো একটা টেবল থেকে। সাপোজ দ্যাট দিস ইজ আ টেবল এবিসি, এখানে অনেক ডিফারেন্ট ভ্যালুজ আছে এ তে, বি তে, সি তে। সো আমরা আসলে কে কাকে ডিটারমাইন করছে এটা বের করতে পারবো। সো এখানে আপনাদের রাইট হ্যান্ড সাইডে এটা আনসার দেয়া আছে। সো ডিটারমিনেন্ট বা লেফট হ্যান্ড সাইড আসলে যে একটাই অ্যাট্রিবিউট হতে পারে, দ্যাটস নট নেসেসারিলি দ্য কেস, ইট ক্যান বি মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউটস। ইন দিস কেস এই যে দেখেন এ বিও হতে পারে লেফট হ্যান্ড সাইডে, তাহলে এগুলো কিভাবে বের করে আমরা দেখি। আচ্ছা, এ উইল ডিটারমাইন এ, এটা কি ভ্যালিড? অবশ্যই ভ্যালিড। একটা জিনিস যদি নিজেকে ডিটারমাইন করে এটা তো অলওয়েজ ট্রু হবে, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি সেম থাকে দেন অবশ্যই এই রিলেশনশিপটা ভ্যালিড, এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা ভ্যালিড। তো খেয়াল করে দেখেন এ ডিটারমাইন্স এ ভ্যালিড, তারপরে বি ডিটারমাইন্স বি ভ্যালিড, সি ডিটারমাইন্স সি ভ্যালিড, অবশ্যই ভ্যালিড হবে, কারণ একটা সার্টেন ভ্যালু অফ এ যদি চেঞ্জ হয় এ তো চেঞ্জ হবেই, কাইন্ড অফ লাইক দিস। সো আসলে দুই সাইডে যদি সেম থাকে তাহলে সেটা অবশ্যই ফাংশনালি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ভ্যালিড। এবার আমরা দেখি এ বি এ সি এগুলা, এ ডিটারমাইন্স বি, এটা কি ট্রু? আচ্ছা খেয়াল করে দেখেন, যদি আমার ডিটারমিনেন্ট যেটা হলো লেফট হ্যান্ড সাইড সেটা যদি সবার জন্য ডিফারেন্ট ভ্যালুস থাকে তাহলে অবশ্যই এটা মানে আপনি চোখ বন্ধ করে ভ্যালিড বলে দিতে পারেন। কেন? কারণ কারণ একটা সার্টেন ভ্যালু এর জন্য রিপিটেড ভ্যালু এর জন্য হচ্ছে গিয়ে বি এর ভ্যালু সেম থাকতে হবে, এখানে তো কোনো রিপিটেশনই নাই। রিপিটেশনই যদি না থাকে তাহলে তো এখানে আসলে কোনো প্রশ্নই ওঠে না যে ভুল হওয়ার। সো বিকজ অফ দিস অ্যাকচুয়ালি যদি লেফট হ্যান্ড সাইডের যেই অ্যাট্রিবিউটটা দেয়া আছে সেই অ্যাট্রিবিউটের যদি সবগুলা ভ্যালুস ডিফারেন্ট হয় তাহলে অবশ্যই এই জিনিসটা ভ্যালিড হবে, মানে এ যদি লেফট হ্যান্ড সাইডে থাকে রাইট হ্যান্ড সাইডে যেই থাকুক না কেন এটা ভ্যালিড। দ্যাটস ওয়াই এ ডিটারমাইন সি, এটাও ভ্যালিড। এই সব ভ্যালুগুলো ডিফারেন্ট, সি এর মধ্যে যা আছে ডাজন্ট ম্যাটার। এবার আমরা দেখি বি ডিটারমাইন্স এ, এটা কি ভ্যালিড নাকি না। বি যদি ডিটারমিনেন্ট হয় মানে লেফট হ্যান্ড সাইডে থাকে তাহলে একটু আমরা দেখি রিপিটেড ভ্যালু অফ বি এর জন্য কি এর ভ্যালুগুলোও রিপিটেড? নো, বি এর রিপিটেড ভ্যালু হচ্ছে 2 আছে 3বার, তাহলে কি এর ভ্যালুও 3বার সেম? দ্যাটস নট হ্যাপেনিং। সো আসলে বি ডাজ নট ডিটারমাইন এ, এটা ইনভ্যালিড। আচ্ছা তারপর আমরা দেখি বি ডিটারমাইন সি, এটা কি ভ্যালিড?
বি এর রিপিটেড ভ্যালুজ মানে 2 এর জন্য সি এর ভ্যালুগুলো সেম 3, ঠিক আছে। আচ্ছা, তারপরে 2 এর জন্য এই যে 3 এর রিপিটেড ভ্যালু এর জন্য সি এর ভ্যালু হচ্ছে 2, সো দিস ইজ অলসো ভ্যালিড বিকজ রিপিটেড ভ্যালু অফ 2 এর বি এর জন্য আসলে সি এর ভ্যালুটা ফিক্স থাকছে, চেঞ্জ হচ্ছে না। মানে 2 এর জন্য একবার 3, একবার 2, একবার 4 এরকম হয়ে যাচ্ছে না। দ্যাটস ওয়াই বি ডিটারমাইন্স সি ইজ ভ্যালিড। এবার আমরা দেখি সি ডিটারমাইন্স এ। সি এর রিপিটেড ভ্যালু এর জন্য কি এও চেঞ্জ হচ্ছে, ফিক্স থাকছে? না, এ এর ভ্যালু তো আসলে ডিফারেন্ট সবার জন্য, সো সি ডিটারমাইন্স এ ইজ ইনভ্যালিড। হোয়াট অ্যাবাউট সি ডিটারমাইন্স বি? সি এর রিপিটেড ভ্যালু এর জন্য 3 এর জন্য বি এর কিন্তু ভ্যালু ফিক্স 2, সি এর ওই যে 2 এর জন্য বি এর হচ্ছে 3, সো দিস ইজ অলসো ভ্যালিড। সো এ এ বি বি সি সি আর এগুলো তো আমরা বুঝলামই সব ভ্যালিড হবে। আর এ থেকে বি সি, বি থেকে এ সি আর সি থেকে এ বি কোনটা ভ্যালিড ইনভ্যালিড এটা আমরা এখান থেকে বুঝতে পারছি। এবার আমরা দেখি যে লেফট হ্যান্ড সাইডে যদি মাল্টিপল অ্যাট্রিবিউটস থাকে তাহলে কিরকম হবে। সাপোজ আমার লেফট হ্যান্ড সাইডে আছে এবি, এবি ডিটারমাইন্স এ, এটা কি ভ্যালিড? চিন্তা করে দেখেন, এ বি এর কম্বিনেশনের জন্য কি এর ভ্যালুটা ফিক্স নাকি না? এ বি এর কম্বিনেশনের জন্য কি এর ভ্যালুটা ফিক্সড? এ বি এর কম্বিনেশন মানে কি? মানে হলো 1 2, 1 2 এর জন্য কি এ ফিক্সড 1 একবারই আছে? হ্যাঁ, কারণ হলো এটার মানে কি, এটার মানে হলো যে 1 2 যদি রিপিট হতো, এ বি এর কম্বিনেশনটা যদি রিপিট হতো, 1 2 এখানে আছে, 1 2 এখানেও আছে, সেটার জন্য যদি তাহলে এ ডিফারেন্ট হতো তাহলে হচ্ছে গিয়ে ইনভ্যালিড হয়ে যেত, which is actually not possible। সেটা আমরা দেখবো অ্যাকচুয়ালি সাবসেট হলে আসলে কখনো ইনভ্যালিড হয় না। সো লেটস সি এ বি ডিটারমাইন্স এ, এটা কি ভ্যালিড? অবশ্যই ভ্যালিড বিকজ এ বি এর কম্বিনেশনের জন্য এ ইজ ফিক্সড, 1 2 এর জন্য আসলে 1 ফিক্সড, 1 2 এর জন্য আসলে অন্য কিছু থাকছে না। তারপরে এ বি এর জন্য বি, এটা কি ভ্যালিড? হ্যাঁ, এটাও ভ্যালিড। এ বি হচ্ছে 1 2, 1 2 এর জন্য কি 2 ফিক্সড? ইয়েস। 2 2 এর জন্য কি 2 ফিক্সড? ইয়েস। সো আসলে এ বি থেকে বিও ভ্যালিড। হোয়াট অ্যাবাউট এ বি থেকে সি? 1 2 যখন থাকছে তখন কি 3 থাকছে অলওয়েজ? ইয়েস, বিকজ 1 2 তো আসলে আর নাই। সো আপনি এটা চোখ বন্ধ করে বুঝে যেতে পারেন যে এটা আসলে ফিক্সড, মানে ভ্যালিড। হোয়াট অ্যাবাউট বি সি ডিটারমাইন্স এ? বি সি এর কম্বিনেশন 2 3, এইটার জন্য কি এ ফিক্সড? খেয়াল করে দেখেন 2 3 কিন্তু রিপিট হয়েছে, 2 3 এখানেও আছে, 2 3 এখানেও আছে, 2 3 এখানেও আছে, এখানেও আছে, বাট সবার জন্য আসলে এ ডিফারেন্ট, তার মানে আসলে দিস ইজ ইনভ্যালিড। তারপরে লেটস সি বি সি থেকে বি, 2 3 এর জন্য কি 2 ফিক্সড? ইয়েস, 2 3 এর জন্য বি এর এই 2টা ফিক্সড, সো এটাও ভ্যালিড। সি এর জন্য কি এ ফিক্সড? 3 1 এর জন্য কি 1 ফিক্সড? 3 1 এর তো আর নাই আর কি, মানে এ তো রিপিট হয় না, সো এটা অবশ্যই ভ্যালিড। সি এ এর জন্য কি বি ফিক্সড? অবশ্যই এটাও ভ্যালিড। সি এর জন্য সি, এটাও ভ্যালিড। সো এই টেবিল থেকে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এইটা আই হোপ বুঝেছেন আপনারা, না বুঝলে বলবেন। আচ্ছা, সো এখন আমরা এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আমাদের কেন লাগবে? যাতে হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি যে নর্মালাইজেশনের কাজটা পরে করতে পারি। সো টাস্ক 1 হচ্ছে গিয়ে উই হ্যাভ টু ডিসকভার অল দ্য ফাংশনাল ডিপেন্ডেন্সিজ ইন আ রিলেশনশিপ। দেন হচ্ছে গিয়ে আমরা ওই ফাংশনাল ডিপেন্ডেন্সি ইউজ করে একটা বেটার স্কিমা বানাবো বাই মিনিমাইজিং দ্য অ্যানোমালিজ। তো এই যে টাস্ক 1 যেটা ডিসকভারিং অল ফাংশনাল ডিপেন্ডেন্সিজ, এইটা করার কিছু রুলস আছে। এখানে 6টা রুল দেওয়া হয়েছে। আর্মস্ট্রংস অ্যাক্সিওমস হচ্ছে গিয়ে ফার্স্ট 3টা রুল, আর অ্যাডিশনাল 3টা রুল আছে। সো হোয়াট আর দিস আর্মস্ট্রংস অ্যাক্সিওমস? সেটা হচ্ছে গিয়ে নাম্বার 1 রিফ্লেক্সিভিটি রুল। আমরা কিছু রুল ফলো করে আসলে ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করতে পারি। নাম্বার 1 রুল ইজ দ্য রিফ্লেক্সিভিটি রুল। এই রুলটা হচ্ছে সাপোজ আলফা হচ্ছে যদি একটা সেট অফ অ্যাট্রিবিউটস হয় আর বিটা যদি আরেকটা সেট অফ অ্যাট্রিবিউটস হয়, যেখানে বিটা ইজ আ সাবসেট অফ আলফা, দেন অবশ্যই আলফা ডিটারমাইন্স বিটা। এক্সাম্পল লেটস অ্যাজিউম যে হচ্ছে গিয়ে বিটা বি একটা সেট অফ অ্যাট্রিবিউটস আর এ বি একটা সেট অফ অ্যাট্রিবিউটস। এখন বি কিন্তু অ্যাকচুয়ালি ইজ আ সাবসেট অফ এ বি, তাই না? বি তো অবশ্যই সাবসেট অফ এ বি, এ বির মধ্যে তো বি আছেই। সো যদি এমন হয় তাহলে অবশ্যই এ বি ডিটারমাইন্স বি উইল হোল্ড, মানে যে আর কি সাবসেটটা সে রাইট হ্যান্ড সাইডে আর যে হচ্ছে গিয়ে বড় সেটটা সে লেফট হ্যান্ড সাইডে, এটা ট্রু হবে। ইফ আলফা এখানে হচ্ছে এ বি আর বিটা হচ্ছে বি,
and B is a subset of AB, তাহলে হচ্ছে গিয়ে AB মানে determines B, this will hold. এটাই এখানে বলা হয়েছে, this is the reflexivity rule, যে যদি রাইট হ্যান্ড সাইডটা যদি সাবসেট হয় লেফট হ্যান্ড সাইডে তাহলে এটা ট্রু হবে এই রিলেশনশিপটা। Now let's go to the augmentation rule. What is the augmentation rule? Augmentation rule is if alpha determines beta holds, if this holds, and gamma is a set of attributes. মানে in this case আমার কাছে তিন সেটের অ্যাট্রিবিউট আছে, আলফা, বিটা এন্ড গামা, এন্ড এই রিলেশনশিপটা ট্রু, আলফা ডিটারমাইন্স বিটা ইজ ট্রু, তাহলে আমি আসলে দুই সাইডেই গামাকে অ্যাড করে দিতে পারবো, গামা আলফা ডিটারমাইন্স গামা বিটাও ট্রু হবে। ফর এক্সাম্পল আমার কাছে এই রিলেশনশিপটা আছে অলরেডি, দিস ইজ ট্রু and D is an additional set of attributes, তাহলে আমি D কে দুই সাইডেই আসলে অ্যাড করে দিতে পারবো, তাহলে this will also hold, ABD determines CD will also hold. This is known as the augmentation rule. Augment করা মানে হলো অ্যাড করা, সো আমি D কে অ্যাড করে দিলাম দুই সাইডে। What about the transitivity rule? Transitivity rule হচ্ছে যে ট্রানজিটিভিটি মানে আপনারা জানেন, আমি প্রিটি শিওর আপনারা অনেক জায়গায় এটা পড়ে আসছেন, ছোটবেলায় রিয়েল নাম্বারস পড়ে আসছেন, তখন তো জানারই কথা। সো আলফা, বিটা আর গামা তিনটা অ্যাট্রিবিউট, এমন অবস্থা যদি হয় যে আলফা ডিটারমাইন্স বিটা এন্ড বিটা ডিটারমাইন্স গামা, তাহলে আলফা উইল অলসো ডিটারমাইন গামা। So if A determines B and B determines C, then A will determine C. এই দুইটা ট্রু হলে এটাও ট্রু হবে। এটা হচ্ছে বেসিক ট্রানজিটিভিটি যে ডেফিনিশনটা সেটাই। আচ্ছা, অ্যাডিশনাল কিছু রুল আছে, এগুলো কাজে লেগে যায় আসলে ফাংশনাল ডিপেন্ডেন্সি বের করতে। ইউনিয়ন রুল, ইউনিয়ন রুল হচ্ছে সাপোজ আই হ্যাভ অ্যাট্রিবিউটস A, আলফা, বিটা এন্ড গামা। এখন যদি আলফা ডিটারমাইন্স বিটা হয় আর আলফাই ডিটারমাইন্স গামা হয়, দিস ইজ ডিফারেন্ট ফ্রম ট্রানজিটিভিটি। ট্রানজিটিভিটিতে কিন্তু আসলে আলফা বিটা ছিল, দেন বিটা গামা ছিল। ইন দিস কেস আলফা বিটা আবার আলফাই গামাকে ডিটারমাইন করছে। যদি এটাই হয়, দেন আলফা উইল ডিটারমাইন বিটা গামা, মানে আমি রাইট হ্যান্ড সাইডকে জয়েন করে দিতে পারবো। আমার লেফট হ্যান্ড সাইড যদি সেম থাকে, আমি রাইট হ্যান্ড সাইড দুজনকে জয়েন করে দিতে পারবো। লাইক ইফ এ আর বি যদি থাকে আর এ আর সিও যদি থাকে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে এ রেখে রাইট হ্যান্ড সাইডে বি আর সি কে নিয়ে আসতে পারবো। দিস উইল বি ট্রু। দিস ইজ নোন অ্যাজ দ্য ইউনিয়ন রুল। What about the decomposition rule? Decomposition rule হচ্ছে কি উল্টা, আলফা যদি বিটা গামাকে ডিটারমাইন করে, দেন আলফা উইল ইন্ডিভিজুয়ালি ডিটারমাইন বিটা এন্ড অলসো গামা। সো আলফা ডিটারমাইন করে যদি বিসি কে, এক্স্যাক্টলি ইউনিয়নের উল্টা, তাহলে এ উইল মানে এ যদি বিসি কে ডিটারমাইন করে, দেন এ উইল ডিটারমাইন বি এন্ড অলসো এ উইল ডিটারমাইন সি। This is the decomposition rule, which is the opposite of union rule. And the final and the sixth rule is pseudo transitivity rule. What is the pseudo transitivity rule? এটা হচ্ছে যে if alpha, beta and gamma and delta are four kinds of attributes, এমন অবস্থা হলে যদি আলফা বিটাকে ডিটারমাইন করে আর গামা বিটা ডেল্টাকে ডিটারমাইন করে, এটা কিন্তু একটু ডিফিকাল্ট। আলফা যদি বিটাকে ডিটারমাইন করে এন্ড রাইট হ্যান্ড সাইডের সাথে আরেকজনকে জয়েন করে যদি আমি ডেল্টাকে ডিটারমাইন করতে পারি, তাহলে যেটা হবে যে আমি লেফট হ্যান্ড সাইডে যে আলফা আর গামা ছিল তাদেরকে নিয়ে আসবো আর রাইট হ্যান্ড সাইডে ডেল্টাকে নিয়ে আসবো। বেসিক্যালি ইটস সামথিং লাইক দিস। আমি লেফট হ্যান্ড সাইড সবাইকে জয়েন করে দিই, আলফা গামা বিটা, তাহলে লেফট হ্যান্ড সাইডে আসবে আলফা গামা বিটা, আর রাইট হ্যান্ড সাইডে আসবে বিটা আর ডেল্টা। সো রাইট হ্যান্ড সাইডেও বিটা আছে, লেফট হ্যান্ড সাইডেও বিটা আছে, আমি যদি কেটে কেটে দিই তাহলে থাকবে আলফা গামা ডিটারমাইন্স ডেল্টা। ফর এক্সাম্পল ইফ এ ডিটারমাইন্স বি হোল্ড করে আর সিবি ডিটারমাইন্স ডি হোল্ড করে, তাহলে এ সি উইল ডিটারমাইন ডি। দিস ইজ দ্য pseudo transitivity rule. তো তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল একটা রিলেশনশিপের মধ্যে আমাদের অ্যাট্রিবিউট আছে হলো এ বি সি জি এইচ আই, and I am given these functional dependencies, মানে আমি এগুলো জানি, আমার কাছে এগুলো গিভেন। তাহলে আমি কি কি বের করতে পারবো একটু খেয়াল করেন, যে A determines B and B determines H, তার মানে আসলে ট্রানজিটিভিটি রুল দিয়ে আমরা আসলে A determines H করতে পারি। A determines H কেন হলো? সিন্স A B কে ডিটারমাইন করে আবার B H কে করে, সো এটা তো অ্যাকচুয়ালি ট্রানজিটিভিটি রুল। সো আমরা A কে H এ ডিটারমাইন করাতে পারি A দিয়ে। Now let's go to union rule. এই যে CG determines H and CG also determines I, তার মানে আসলে আমি রাইট হ্যান্ড সাইড দুজনকে জয়েন করে দিতে পারি, CG determines HI. This is the union rule. তারপর আরেকটা আমরা এখানে দেখতে পারি AG determines I. এটা কেন হলো?
এটা হচ্ছে সিউডো ট্রানজিটিভিটি রুল, কারণ এ ডিটারমাইন্স সি এটা আছে, মোর ওভার সিজি ডিটারমাইন্স আই। তো খেয়াল করেন আমি লেফট হ্যান্ড সাইড দুজনকে জয়েন করলে আই উইল গেট এসিজি ডিটারমাইন্স সিআই, সি কে আমি সরাই দিলাম, এজি ডিটারমাইন্স আই, এটাই পাচ্ছি। সো দিস ইজ দ্য সিউডো ট্রানজিটিভিটি রুল। ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্লোজারটা আপনাদের লাগবে না, একটা সিলেবাসের বাইরে। আমরা নেক্সট দিন হচ্ছে ক্লোজার অফ অ্যাট্রিবিউট সেট থেকে শুরু করব হোপফুলি। তো আজকে পর্যন্ত যা যা হয়েছে এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। আচ্ছা, ফ্লো ডায়াগ্রামটা দেখাই দিই। ফ্লো ডায়াগ্রামটা হচ্ছে যদি এক্স ডিটারমাইন্স ওয়াই হয় তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে ডিটারমিনেন্ট, রাইট হ্যান্ড সাইড হচ্ছে ডিপেন্ডেন্ট। এখন ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে নাকি না এটা একটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে মানে ডিটারমাইন করার সিস্টেমটা দেখানো আছে। যে ডিটারমিনেন্টের ভ্যালু কি ডুপ্লিকেট হয়েছে নাকি না এইটা হচ্ছে দেখতে হবে। যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা সাপোজ এ এর ভ্যালু কি ডুপ্লিকেট হয়েছে নাকি না এইটা দেখতে হবে। যদি ডুপ্লিকেট না হয়ে থাকে তাহলে আর কোনো ফার্দার চেক দরকার নাই, ফাংশনাল ডিপেন্ডেন্সি ভ্যালিড। আমি যেটা বলেছিলাম যে এর ভ্যালু যদি রিপিট না হয়, ইন দিস কেস হয় নাই, সো আসলে এ কে লেফট হ্যান্ড সাইড আমি যখনই রেখেছি আসলে রাইট হ্যান্ড সাইড ওয়াজ ভ্যালিড। খেয়াল করে দেখেন এ কে যখনই লেফটে ছিল রাইট হ্যান্ড সাইড ওয়াজ অলওয়েজ ভ্যালিড। সো এখানে আসলে নো ফার্দার চেক রিকোয়ার্ড, এফডি ইজ ভ্যালিড। এফডি মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি। However, if the determinant value gets duplicated বা repeated, তাহলে হচ্ছে আমার একটা চেক করতে হবে যে করেসপন্ডিং ডিপেন্ডেন্ট ভ্যালু কি রিপিটেড নাকি না। যদি না হয় তাহলে আসলে ফাংশনাল ডিপেন্ডেন্সি ভ্যালিড না। আর যদি সেও ডুপ্লিকেট হয় প্রপারলি তাহলেও ফাংশনাল ডিপেন্ডেন্সি ভ্যালিড। মানে যদি এরকম ডিটারমিনেন্টটা যদি বি হয়, সে রিপিটেড যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্টের ভ্যালু কি রিপিটেড নাকি না। যদি না হয় তাহলে এই কেসে ফাংশনাল ডিপেন্ডেন্সি ভ্যালিড না। দ্যাটস ওয়াই বি ডিটারমাইন্স এ ইজ নট ভ্যালিড, ইনভ্যালিড। বাট হোয়াট অ্যাবাউট বি ডিটারমাইন্স সি? ফর রিপিটেড ভ্যালুজ অফ ডিটারমিনেন্ট ডিপেন্ডেন্টও রিপিট হয়, সো বি থেকে সি হচ্ছে ভ্যালিড। এটাই হচ্ছে এই ফ্লো চার্ট দিয়ে দেখানো আছে। আচ্ছা ঠিক আছে, সো এই পোর্শন নিয়ে কারো কোনো সমস্যা হলে আমাকে বলবেন কালকে। আমরা কালকে সিটির পরে দেখি আমরা ক্লোজার অফ অ্যাট্রিবিউটস এটা স্টার্ট করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আপনাদের কালকে একটা ক্লাস টেস্ট আছে ট্রানজ্যাকশন আর এক্সটেন্সিবল হ্যাশিং এর উপরে।